ইসকন নেতা চিন্ময় দাস গ্রেফতারের প্রতিবাদ, একদিনে এত ঘটনার ইন্ধন খতিয়ে দেখছে সরকার। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা, বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা চেম্বারের, নীতিমালার দাবিতে আজও বিক্ষোভ। ভিন্নমত দমন ও দলাদলির পরিণতি দেখেছেন দেশবাসী, বললেন তারেক রহমান। সাগর রুনি সহ সাংবাদিক হত্যার বিচারে রাষ্ট্রের উদাসীনতার সমালোচনা। বাংলাদেশে সাংবিধানিক নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ। সরাসরি ভোটে রাষ্ট্রপতি ও 2 বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাব। কোথাও ধানক্ষেত, কোথাও ইন্টারনেটবিহীন গহীন গ্রামে হাইটেক পার্ক। আওয়ামী লীগের এমপিদের ইচ্ছা পূরণ প্রকল্প এখন গলার কাঁটা, বাদ পড়ল 9 জেলায়। এবং গৌতম আদানির দুর্নীতি মামলা নিয়ে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, বাকবিতণ্ডায় অধিবেশন মুলতবি, বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার ঘোষণা শ্রীলঙ্কা সরকারের। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। খবর পেয়ে ডিবি কার্যালয় ও শাহবাগে জড়ো হয়ে প্রতিবাদ করছেন তার অনুসারীরা। এদিকে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশের ডাক দেয়া অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। চিন্ময় গ্রেফতারের খবরে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন তার অনুসারীরা। আমরা শুধু জানতে চাই ওনার অবস্থানটা কি এবং ওনাকে গ্রেফতার করা হয়েছে কিনা। একটা মাইক্রো নিয়ে আসলো এবং সেই মাইক্রোতে করে ওনাকে তুলে নেওয়া হলো। 8 দফা দাবিকে এভাবে করে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এছাড়া শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন আরও অনেকে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় চিন্ময়ের বিরুদ্ধে মামলা রয়েছে। এদিকে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি 1 লাখ টাকার ঋণ দেওয়ার প্রলোভনে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষকে ঢাকায় জড়ো করার চেষ্টা করা হয়। পরে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলো ফেরত পাঠিয়ে দেয় শিক্ষার্থী ও পুলিশ। সমাবেশের চেষ্টার আয়োজক অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। সোমবার বিকেলে সংগঠনটির আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করে পুলিশ। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে পুলিশের দুর্বলতা ছিল উল্লেখ করে সরকারের উপদেষ্টারা বলছেন, ভাঙচুরের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যায় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এক ব্রিফিংয়ে বলেন, কোনো গণমাধ্যমে আক্রমণ বরদাস্ত করবে না সরকার। উপদেষ্টাদের দাবি, একদিনে এত ঘটনার পেছনে কারো ইন্ধন থাকে। দিনভর সংঘর্ষ শেষে সন্ধ্যায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে হাজির হলে প্রশ্ন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। তারা স্বীকার করেন যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল, তবে ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা যারা ঘটালো, ভাঙচুর এবং মারধর, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রমকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারতো। এই কারণে হয়তো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রাথমিকভাবে, কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। বিকেলে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়েও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি আটক হয়েছেন এবং ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে যান্ত্রিক রিকশা চলবে, আপাতত কোনো বাধা নেই। অ্যাটর্নি জেনারেল বলেছেন, ব্যাটারি চালিত রিকশাকে আইনি কাঠামোর মধ্যে আনতে কাজ করবে সরকার, বন্ধ নয়। নীতিমালা চান রিকশা চালকরাও।
রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের প্রতিবাদে কয়েকদিন ধরেই সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আসছেন অটোরিকশা চালকরা। সোমবারও আগারগাঁওয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এই অচলাবস্থা নিরসনে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় সরকার। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা হয় আবেদন, যার শুনানি হয় সোমবার দুপুরে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে চলাচল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। ফলে ব্যাটারি চালিত রিকশা চলতে আপাতত কোনো বাধা নেই। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। আইনের মধ্যে এবং আইনের কাঠামোর বাইরে কোনো ধরনের কোনো রকম কার্যক্রম কোনো পক্ষেরই পরিচালনা করা যেমন উচিত না, এবং আমি আদালতকে বলেছি, আদালত যেহেতু আইনের ইন্টারপ্রিটেশন দেন, আইনের ব্যাখ্যা দেন, আইনের মধ্যে যদি এমন কোনো বিধান না থাকে তাহলে আইন যেন সেভাবে পরিচালিত হয় সেই মর্মে আদালত নির্দেশনা দেন। এর আগে সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রতিনিধি দল। নীতিমালার পাশাপাশি চাঁদাবাজি বন্ধের দাবি জানান চালকরা। আশ্বাস দেন ডিএমপি কমিশনার। চলতেছে তো 50 বছর একইভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে না কেউ। বন্ধ করতে পারে কিনা দেখেন না, এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল অবৈধ। তাদের বৈধ কাঠামোর মধ্যে আনতে এ পর্যন্ত কোনো আইন বা নীতিমালা নেই। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। বেসরকারি বিনিয়োগে ভাটায় অর্থনৈতিক মন্দার শঙ্কা খোদ পরিকল্পনা উপদেষ্টার। চট্টগ্রামে পয়ঃনিষ্কাশনের আধুনিকায়ন সহ একনেক সভায় 5 প্রকল্পের অনুমোদন। ভিন্নমত দমন ও দলাদলির পরিণতি কেমন হয় তা দেখেছেন দেশবাসী। ডিইউজের একাংশের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাগররুনি সহ সাংবাদিক হত্যার বিচারে রাষ্ট্রের উদাসীনতার সমালোচনা করেছেন তিনি। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট ডিইউজের বার্ষিক সাধারণ সভার আয়োজন জাতীয় প্রেস ক্লাবে। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের এই সভায় তারেক রহমান বলেন, শুধু নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, জবাবদিহির ভিত্তিতে রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। একটি নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। রাষ্ট্র ও সরকারকে মুক্ত রাখতে হলে অবশ্যই নাগরিককে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী রাখা অত্যন্ত জরুরি। রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না। ভিন্নমতের অনুসারীদের ওপর নির্যাতন চালানোর সংস্কৃতি বদলানোর যুক্তি তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে চাকরি হারানো সাংবাদিকদের পুনর্বহালের উদ্যোগ নিতে হবে। ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে, গত 1.5 দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন। স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন, সাধ্যমতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি যেখানে সাগররুনিদের বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে না। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতিবাচক ভূমিকায় প্রেস ক্লাবের মতো জায়গা থেকেও গ্রেফতার করা হতো বিএনপি নেতাকর্মীদের। টকশোতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে। ইকবাল সোবহান চৌধুরী তিনি যে ন্যাক্কারজনক ভূমিকাটা পালন করলেন, মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে তিনি মহাসচিবকে ধরিয়ে দিলেন। গণতন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির কোনো মিল নেই বলেও মন্তব্য করেন নেতারা। তাদের মত, ঐক্য ধরে রাখতে পারলে ভোটের মাঠে ঠাঁই হবে না আওয়ামী লীগের। গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সোমবার সন্ধ্যায় রাজধানী গুলশানে
বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় আসেন সৌদি রাষ্ট্রদূত, পরে বৈঠক করেন বেগম জিয়ার সঙ্গে। বৈঠকে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। এ সময় বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন সৌদি রাষ্ট্রদূত। পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করার সুপারিশ করে প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চায় দুটি দলই। সোমবার সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দেয় তারা। সংবিধান সংস্কার কমিশনের কাছে সোমবার প্রস্তাবনা জমা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ। উভয় সংগঠনই দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নতুন নাম প্রস্তাব করেছে। নতুন সংবিধান নট সংশোধন, আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই। বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র, যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে কোনো অকল্যাণ করার চিন্তা না করতে পারে। এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়। সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে। উভয় সংগঠনই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংবিধানে যুক্ত করার লিখিত প্রস্তাব সংস্কার কমিশনে জমা দেয়। যিনি সংসদ নেতা হবেন, প্রাইম মিনিস্টার হবেন, উনি কোনো দলের প্রধান হতে পারবেন না, এটা আমরা চাই। আর শুধু আইনের শাসন আর ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 2 বারের বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 4 বছর। কমিশন প্রধান জানান সকলের পরামর্শ নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা প্রস্তুত করবেন তারা। আমরা কোনো পূর্ব ধারণা নিয়ে শুরু করছি না, সকলের মতামতগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আমাদের প্রস্তাবগুলি তৈরি করি। যেখানে যেটা প্রয়োজন হবে সেটা আমরা পরামর্শ দেব। আগামী 31 ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত 10টি কমিশনের প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কোথাও ধানক্ষেত, আবার কোথাও শহর থেকে এত দূরে যে নেই কোনো ভালো সড়ক। তথ্য প্রযুক্তি খাতের কয়েকটি প্রকল্পে এমনই কাণ্ড করেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ফ্রিল্যান্সারদের অভিযোগ, এমন জায়গায় এসব সেন্টার নির্মাণ করা হচ্ছে যেখানে মেলে না ইন্টারনেট আর কাজেরও অনুপযোগী। হাইটেক পার্কের নতুন কর্মকর্তারা বলছেন, এমন 9 প্রকল্প বাদ দিয়ে 1800 কোটির বেশি টাকা সাশ্রয় করেছেন তারা। কয়েক জেলা ঘুরে শরীফ রুবেলের ক্যামেরায় শুভ খানের রিপোর্ট। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জ শহর থেকে 23 কিলোমিটার উত্তর পশ্চিমে কাজীপুরের সিংড়াবাড়িতে অজপাড়াগাঁয়ে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রায় 60 কোটি টাকা ব্যয়ে ধানক্ষেতে বাস্তবায়নাধীন এই সেন্টারে যেতে পেরোতে হয় কাদামাটির পথ। হাইটেক পার্ক কর্তৃপক্ষের দাবি, শুরুতে এই সেন্টারটি সিরাজগঞ্জ শহরের আশপাশে নির্মাণের সিদ্ধান্ত হলেও তৎকালীন সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের চাপে এই অজপাড়াগাঁয়ে প্রকল্প স্থানান্তরে বাধ্য হয় সরকার। 2022 সালের এপ্রিলে ভিত্তিপ্রস্তর স্থাপন করা আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের এই কাজ শেষ করতে হবে আগামী জুনে, অথচ হয়েছে মাত্র 30%। ভাঙাচোরা রাস্তায় নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টার পর্যন্ত পৌঁছায় না বড় যানবাহন, ঘটেছে দুর্ঘটনাও। আমাদের পাথরের গাড়িতে 26 টন 27 টন মাল ওয়েট হয়, এটাই আমাদের এই রাস্তার লোড নিতে পারছে না। তো যখন হেভি গাড়িগুলো আসবে তখন তো আরো বেশি প্রবলেম হবে। শুধু সিরাজগঞ্জ নয়, সাবেক এমপি নাইমুর রহমানের ইচ্ছে পূরণে মানিকগঞ্জ সদর থেকে 22 কিলোমিটার দূরে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মিত হচ্ছে ঘিওরে। আমরা এখন পর্যন্ত 28 থেকে 30% মতো কাজ শেষ করতে পারছি। এখানেই শেষ নয়, ভারতীয় ঋণে 12 জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পেও রয়েছে এমপি মন্ত্রীদের অনৈতিক দাবি দেওয়া। নাটোরের সিংড়ায় আইটি ট্রেনিং সেন্টারের সঙ্গে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প যুক্ত করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই কাজ করা হয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। 2017 সালে নেয়া প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়লেও অগ্রগতি মাত্র 36%। পঞ্চগড় সদরে না, সেই দেবীগঞ্জ এক মন্ত্রীর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোতে কোনো বিজনেস কেস নাই। এমপিদের ইচ্ছে পূরণের এসব প্রকল্প এখন গলার কাঁটা হাইটেক পার্ক কর্তৃপক্ষের। এ অবস্থায় গোপালগঞ্জ, ফেনী সহ 5 জেলায় আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। স্কোপ কাট ডাউন করা প্লাস সাইট একবারে বাদ দেওয়া, এগুলো মিলিয়ে প্রায় আমাদের আনুমানিক
1878 কোটি টাকা আমরা সাশ্রয় করতে সক্ষম হয়েছিল। ওই 12 জেলার 6টি হাইটেক পার্কে সিনেপ্লেক্স নির্মাণের কথা থাকলেও 5টি থেকেই তা বাদ দেওয়া হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে বিপিএলে জোয়ার বিজ্ঞাপনের বিরুদ্ধে জিরো টলারেন্স বিসিবির। ঢাকা, সিলেট, চট্টগ্রাম 3 ভেন্যুতে হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান, জানালো গভর্নিং কাউন্সিলর। এবার বাণিজ্যের খবর। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন ও বেসরকারি বিনিয়োগে ভাটা পড়ায় অর্থনৈতিক মন্দার শঙ্কায় সরকার। দুপুরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ একনেক ব্রিফিংয়ে জানান, দুর্নীতি ও অপচয় ঠেকাতে প্রকল্প বাস্তবায়নের হার কমলেও এখন থেকে কাজের গতি বাড়ানো হবে। একনেক সভায় প্রায় 6,000 কোটি টাকার 5টি প্রকল্পে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের পূর্বাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রামের পয় নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, তরুণ শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষায় মোংলা বন্দরে বর্জ্য ও তেল অপসারণ ব্যবস্থা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় 5টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। এর মধ্যে 2টি নতুন প্রকল্প ও বাকি 3টি সংশোধিত। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 5,915 কোটি টাকা, যার মধ্যে 4,787 কোটি টাকার যোগান দিবে বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠান। আমরা বিদ্যুৎ উৎপাদন যেভাবে করতে পেরেছি সেভাবে বিদ্যুতের সঞ্চালন অত ভালো নাই, গ্রিডের অভাব। মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিশ্চিত তৈল অপসারণ ব্যবস্থাপনা এটা চলমান, প্রায় শেষ দিকে। চট্টগ্রামের জলাবদ্ধতা একটা বড় বিষয়। আমরা এই প্রকল্প, এটা বড় প্রকল্প, এটা বাস্তবায়ন করা হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের নিম্নহার এবং বেসরকারি খাতে বিনিয়োগ কমে আসায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা করে উপদেষ্টা বলেন, পরিস্থিতি উত্তরণে চেষ্টা চলছে। অপচয় রোধ করতে গিয়ে, দুর্নীতি রোধ করতে গিয়ে এবং প্রকল্পগুলো ভালো প্রকল্পগুলোকে কাটছাট করতে গিয়ে, যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প করতে গিয়ে দেখা যাচ্ছে যে উন্নয়নের ব্যয় তো উন্নয়ন বাজেটের বাস্তবায়ন অত্যন্ত ধীরে হচ্ছে। যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি এগুলোকে ভালোভাবে যাতে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প বাতিল করা, বাস্তবায়নকারী অনেক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পালিয়ে যাওয়া সহ চ্যালেঞ্জিং সময় যাচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। ওটিটি সহ অন্য কোনো প্ল্যাটফর্মে টিভি চ্যানেল দেখানো বন্ধ ও আইএসপি রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনে একটি ধারা 1 মাসের মধ্যে বাতিলের আলটিমেটাম দিয়েছে কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। একই সঙ্গে লাইসেন্স নবায়নের বার্ষিক বর্ধিত ফি প্রত্যাহার সহ 5 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সংগঠনটির। রাজধানী স্কাটনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ দাবি তুলে ধরেন তারা। দেশের অগণিত কেবল অপারেটরের ব্যবসায় হুমকিতে পড়েছেন। আগের যে ব্যবসা ছিল তার 10 ভাগের 1 ভাগ ব্যবসা এখন নেই। দেশের বিভিন্ন জেলা থেকে আসা কেবল অপারেটররা এভাবেই তুলে ধরেন তাদের বর্তমান ব্যবসার করুণ দশা। সোমবার কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের বার্ষিক সাধারণ সভায় কেবল টিভি ব্যবসার বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন সংগঠনটির সদস্যরা। অপারেটরদের সুরক্ষা দিতে বিটিআরসি আর বিটিভি ব্যর্থ বলে দাবি তাদের। সবকিছুর মূলে হচ্ছে সরকারের সদিচ্ছা। ইন্টারনেট সেবাদাতাদের সুবিধা দিয়ে করা আইএসপি রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনের 7-এর 6 ধারা বাতিল করতে না পারলে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন কোয়াব নেতারা। লাইসেন্স নবায়নে বর্ধিত ফি ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করা না হলে নবায়ন না করার আলটিমেটাম তাদের। যত চ্যানেল পাইরেসি হচ্ছে এগুলোর একমাত্র এখন নিয়ন্ত্রণের ক্ষমতা কিন্তু বিটিআরসি। বারবার বলছি যে আইএসপি অবৈধ অ্যাপসের মাধ্যমে, অ্যাপ টিভি সার্ভারের মাধ্যমে আমাদের চ্যানেলগুলো চালাচ্ছে, এগুলো বন্ধ করেন। কর্ণপাত করছে না। আমার এই 7-এর 6 ধারা বাতিল যদি না হয়, উনি যদি ব্যর্থ হন, তাহলে উনি ওনার জায়গা থেকে পদত্যাগ করুন। বিটিভি লাইসেন্স বর্ধিত করেছে, অনুরোধ করব একজনও বাড়তি ফি দিয়ে লাইসেন্স রিনিউ করবেন না। কেবল অপারেটরদের পাশ কাটিয়ে পে চ্যানেল ভিন্নভাবে সম্প্রচার করা হলে ওই চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় কোয়াব। যে পে চ্যানেল সমূহ কোনো আইপিটিভি, ওটিটি বা অন্যান্য মাধ্যমে কেবল টিভির বাইরে যদি চলে, তাহলে সেই সকল পে চ্যানেলগুলিকে আপনারা অন্তত তাদের পরিবেশন থেকে বিরত রাখবেন এবং যারা অন্যান্য মাধ্যমে দিয়ে থাকে এইটাকে বন্ধ করার জন্য
আগামী 1 ডিসেম্বর থেকে উদ্যোগ গ্রহণ করবেন। ওটিটি প্ল্যাটফর্মে টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ সহ ইন্টারনেট আগ্রাসন থেকে কেবল অপারেটরদের সুরক্ষায় 5 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। জানান 1 মাসের মধ্যে তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। ওটিটি প্ল্যাটফর্মে কোনো লিনিয়ার টিভি চ্যানেল চলবে না। আমাদের যদি দরকার হয় যে ব্ল্যাকআউটে গিয়ে দাবি আদায় করা, সেটাও আমরা করব। যদি রাস্তায় বসতে হয় সেটাও বসবো। রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে কোনো কেবল অপারেটরের ব্যবসায় দখলবাজি হলে দখলকারীর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কোয়াব নেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গৌতম আদানির দুর্নীতি মামলা নিয়ে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। সোমবার বাক বিতণ্ডায় মুলতবি করা হয় অধিবেশন। ইস্যুটি নিয়ে বিজেপির সঙ্গে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। এদিকে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার কথা জানিয়েছে শ্রীলঙ্কাও। গেল সপ্তাহে বিদ্যুৎ প্রকল্প পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন আদালতে অভিযুক্ত হন ভারতের ধনকুবের গৌতম আদানি। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক জালিয়াতির খবর সামনে আসে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি চুপ থাকায় আদানি কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে যায় দলটির নাম। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে পার্লামেন্টে আলোচনার আহ্বান জানায় বিরোধী দলগুলো, তবে নিয়ম না থাকায় অনুমতি মেলেনি। সোমবার দেশটির পার্লামেন্টে আদানির দুর্নীতির মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে। এরপরেই শুরু হয় বিশৃঙ্খলা। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইন প্রণেতারা। উত্তেজনা বাড়তে থাকায় মুলতবি করা হয় পার্লামেন্ট। বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, আদানি এবং নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছে। কংগ্রেস সভাপতির দাবি, আদানির জন্য বিশ্ব দরবারে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এর মধ্যেই আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির আগের সরকারের সঙ্গে গোষ্ঠীটির চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। নাদিম মারজান, সময় সংবাদ। 3 ভেন্যুতে 3টি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে যাচ্ছে এবারের বিপিএল। 23 ডিসেম্বর হোম অফ ক্রিকেটের পর 25 আর 27 ডিসেম্বর সিলেট, চট্টগ্রামেও থাকবে আয়োজন। পারফর্মারদের নাম চূড়ান্ত না হলেও দর্শক উন্মাদনা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে খোদ প্রধান উপদেষ্টার দফতর। যে কোনো ধরনের বেটিং অথবা বেটিং সংশ্লিষ্ট বিজ্ঞাপনের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা নীতি নির্ধারকদের। বেলুন, লাল গালিচা আর স্মোক কালার বোম স্কুলের বার্ষিক প্রতিযোগিতা নয়, বরং এটা বিপিএল এর সবশেষ আসরের উদ্বোধনী পর্ব। অথচ এই বিপিএলই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন। মাঠের ক্রিকেট কিংবা বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি যেমনই হোক না কেন, ক্রিকেট ভক্তদের উন্মাদনায় ভাটা পড়েনি কখনোই। পাপন পরবর্তী অধ্যায়ে এবার সেই উন্মাদনার প্রত্যাশার পারদ অনেক উঁচু। কতটুকু বাস্তবায়িত হবে নিশ্চিত নয়, তবে এবারের বিপিএল ঘিরে বেশ বড় ধরনের পরিকল্পনা নীতি নির্ধারকদের। প্রথমবারের মতো 3 ভিন্ন ভেন্যুতে হবে 3 উদ্বোধনী অনুষ্ঠান। পাশাপাশি এবারের মাস্কট উন্মোচনেও থাকছে আলাদা পরিকল্পনা। 30 তারিখ থেকে তো শুরু হচ্ছে প্রথম ম্যাচ, তো 30 তারিখের আগেই 3টা ভেন্যুতে আমাদের 3টা ইভেন্ট হবে। আর এছাড়াও কয়েকটা আপনার মানে ছোট ছোট কয়েকটা ইভেন্ট আছে। শুরুর আয়োজনের মতো ক্রিকেট মাঠেও পরিবর্তনের ছাপ ফেলতে চায় ফারুক আহমেদের বোর্ড। বেটিং সাইট কিংবা স্যারোগেট 11তম আসর হবে এসবের কলঙ্কমুক্ত। ব্রডকাস্টার থেকে 7 ফ্র্যাঞ্চাইজি, কোথাও কোনো জুয়ার বিজ্ঞাপনের সুযোগ থাকবে না নতুন মৌসুমে। এটা আমরা প্রথম থেকে এনশিওর করার চেষ্টা করব যেন ওইটা ওইরকম কেউ ইউজ না করতে পারে। ব্রডকাস্টারও সেম। গ্যালারিতে দর্শক উপস্থিতি বাড়াতে টিকিটের মূল্য থাকবে নাগালের ভেতর। অনলাইন টিকিট সিস্টেমের কারণে কালোবাজারিদের দৌরাত্ম্যও কমবে। এখন অপেক্ষা মাঠের ক্রিকেটের। নতুন বোর্ডের অধীনে নতুন শুরুর অপেক্ষায় এই ক্রিকেট উৎসব। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। রাজধানীতে আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা। বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা। চেম্বারের নীতিমালার দাবিতে আজও বিক্ষোভ। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।